বাকশাল আর কখনো আসবে না বাংলার মাটিতে। বাংলাদেশে বাকশাল ইনশাল্লাহ আর কখনো হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার নাম দিয়েছিল জাগদল। আমি ওনাকে পরে অনুরোধ করলাম এটা জাগদল না হয়ে জাতীয়তাবাদী দল হলে এটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং জনগণ এটা বেশি গ্রহণ করবে। 1977 সালে 2 অক্টোবর কু হলো, এটা সর্বশেষ কু হলো। 19টা কু আমি শহীদ রাষ্ট্রপতির সাথে থেকে সামাল দিয়েছি। 1977 থেকে আমি বিভিন্ন জেলার নেতাদের নাম প্রস্তুত করতে শুরু করি। আগামী দিনে সম্ভাব্য কারা এমপি ইলেকশন করতে পারবেন, কারা নেতৃত্ব দিতে পারবেন। আমি বিভিন্ন জেলায় যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সফর করেছি, আমি ডিসিদের সাথে বসে, এসপিদের সাথে বসে, তখনকার সিইও ডেভেলপমেন্ট ছিল, ওসি ছিল, তাদের সাথে বসে বিভিন্ন এলাকার নেতাদের নামগুলি কালেকশন করতে থাকি। কারণ আমি জানি আজকে হোক কালকে হোক রাজনীতি আমাদেরকে ফিরে যেতে হবে, ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার কোনো অবকাশ নাই। সুতরাং তখন থেকে আমার একটা প্রস্তুতি ছিল। যখন আমরা 1977 সালে 2 অক্টোবর কু হলো, এটা সর্বশেষ কু হলো। 19টা কু আমি শহীদ রাষ্ট্রপতির সাথে থেকে সামাল দিয়েছি। এটা সর্বশেষ কুর পরে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হলো রাজনীতি খুলে দিতে হবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে হবে, রাজনৈতিক দল ফ্লোট করতে হবে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার নাম দিয়েছিল জাগদল। আমি ওনাকে পরে অনুরোধ করলাম এটা জাগদল না হয়ে জাতীয়তাবাদী দল হলে এটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং জনগণ এটা বেশি গ্রহণ করবে। তখন উনি পরবর্তী পর্যায়ে জাগদলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে নামকরণ করেন। ওই অরিজিনাল কাগজটা এখন আমার হাতে আছে। ওই কাগজটা যে 77 ইংরেজিতে লিখেছিলাম, 3 জন লোক উপস্থিত ছিল আমি যখন কাগজটা তৈরি করি। একটা হলো আরিফ মঈনুদ্দিন, প্রফেসর আরিফ মঈনুদ্দিন, একসময় বিএনপির উপমন্ত্রী ছিল, আর মন্ত্রী ছিল, বাণিজ্য মন্ত্রী ছিল তানবীর আহমদ সিদ্দিকী। ঈদের পরের দিন তারা দুজনে আমার বাসায় ক্যান্টনমেন্ট আজিজপল্লিতে আসছিল। ওখানে বসে আমরা অর্গানোগ্রামটা ঠিক করলাম, কে কাকে কোন পদে দেওয়া যায়। বিচৌধুরীর একটা প্রোগ্রাম দেখতাম, আমার ডাক্তার, দেখলাম যে উনি ভালো কথাবার্তা বলতে পারেন, জনগণকে কনভিন্স করতে পারেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুরোধ করলাম, ওনার বাবু রাজনীতি করেছে, সুতরাং একটা রাজনৈতিক পরিবারের লোক, কথাবার্তা তো ঠিকই বলে, ওনাকে নিয়ে আসা মহাসচিব বানিয়ে দেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাজি হয়ে ওনাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে ওনাকে মহাসচিব করে দিলেন। তবে উনি মহাসচিব ছিল হেলিকপ্টার মহাসচিব। জিয়া সাহেবের সাথে হেলিকপ্টারে করে যেতেন, একটা বক্তব্য রাখতেন। সংগঠন কিভাবে করে উনি কখনো জানতেন না। হ্যাঁ, উনি সাংগঠনিক লোক না, সংগঠনটা আমরা ইউনিফর্মে করেছি। উনি এই স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি এই বিদ্রোহ ঘোষণা করেছেন। আমরা দুজনে একসাথে ছিলাম রেডিও স্টেশনে, কালুঘাট রেডিও স্টেশনে 27শে মার্চ সন্ধ্যার সময় আমরা দুজনে একসাথে বসা ছিলাম। উনি ওখানে বললেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট। এটা উনি বলেছেন, আমি পাশে বসা ছিলাম। সুতরাং আমি কারোর থেকে শুনা বা সাবিনা ইয়াসমিনের গান শুনে এগুলি বলছি না। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি মিলিটারি অফিসার ছিলেন, কিন্তু তিনি কিভাবে আসলে জননেতা হয়ে গেলেন, বা এখানে কর্নেল ওলি সাহেবের অবদান বা ভূমিকা কি ছিল? যেহেতু এটার সাথে আমি জড়িত, আমি এটা বলতে চাই না। আমরা দুজন এক ভাইয়ের মতোই ছিলাম, এক প্রাণের মতোই ছিলাম, এক সুরে কথা বলতাম, যাই কিছু করতাম আমরা দুজনে আলোচনা করে করতাম। এটা বেগম জিয়া জানেন ভালো করে, তিনি বলবেন কিনা আমি জানি না। এবং তখন যে সমস্ত আর্মি অফিসাররা আমাদের সাথে ঘনিষ্ঠ ছিল, তারা এই জিনিসগুলি দেখেছে আমার কি রোল ছিল। যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব, তিনি আর্মি চিফ ছিলেন, তিনি জানেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে কিভাবে কাজ করেছি। জীবিতদের মধ্যে তিনিও আছেন। মেজর কামরুল আছে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করেছেন, তিনিও দেখেছেন আমি কিভাবে বঙ্গভবন থেকে পুরো রাষ্ট্র কাজ করেছি, প্রেসিডেন্ট জিয়াকে সাহায্য করেছি, রাষ্ট্র পরিচালনার কাজে কিভাবে অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা কাকেও ছাড় দিই নেই, যেবা যারা অন্যায় কাজ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। এখানে কোনো কারো প্রতি কোনো দয়া দাক্ষিণ্যের কোনো অবকাশ ছিল না। বাকশাল আর কখনো আসবে না বাংলার মাটিতে। বাংলাদেশে বাকশাল ইনশাল্লাহ আর কখনো হবে না। আল্লাহ রসুলও বলে গেছেন কোন শাসনের পরে কোন শাসন আসবে, সুতরাং এটার কোনো ব্যত্যয় ঘটবে না। আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোনো সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রসুল্লাহ আপনার পরে কি হবে? আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলেছেন এখন কি, পরবর্তীতে কি,
কিয়ামত পর্যন্ত কি শাসন হবে, আল্লাহ রসুল এটা ব্যাখ্যা দিয়ে গেছেন। সুতরাং এটার কোনো ব্যত্যয় হবে না। আচ্ছা, যে বলা যায় ইতিহাসে শেখ মুজিবুর রহমান কেন এত বিতর্কিত? উনি বিতর্কিত কাজ করেছেন, এই জন্য বিতর্কিত। উনি রক্ষী বাহিনী খাড়া করেছেন, আর্মির উপরে তাদেরকে জায়গা দিয়েছেন, ভারতের দালাল হিসাবে কাজ করেছেন, এই জন্য বিতর্কিত। তিনি মুক্তিযুদ্ধে সবাইকে সরোয়ার্দী উদ্যানে বলল, যার যেটা আছে লাঠি সোটা নিয়ে তুমি তৈয়ার হও। জেনারেলের যুদ্ধ ডিক্লেয়ার করলো আর জেনারেল পলাই গেল। এটা কিভাবে হলো? তুমি সেনাপতি, প্রধান সেনাপতি, তুমি যুদ্ধ ডিক্লেয়ার করছো আর তুমি পলায়ন করলো পাকিস্তানে, এটা কিভাবে হলো? সেনাপতি তো সামনে থেকেই যুদ্ধ পরিচালনা করবে, সেনাপতি তো পলায়ন করে না। তা আমাদের তখন সেনাপতি পলায়ন করলো কেন? সরোয়ার্দী উদ্যানে আমাদেরকে বলে দিল তোমরা লাঠি সোটা যার যেটা আছে সেটা নিয়ে তৈরি হও। আর উনি রাত্রিবেলা স্ত্রীওয়ালা ভালো মার দেওয়া কাপড় চোপড় পরে পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলেন।